আজ অক্টোবরের ৭ তারিখ ইসরায়েল হামাস যুদ্ধের ২ বছর পূর্ণ হলো। একই সাথে ১৯৪৮ সাল থেকে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে যে ধারাবাহিক প্রতিরোধ এবং তারই ধারাবাহিকতায় ২০২৩-এর অক্টোবরের ৭ তারিখ থেকে হামাস যে ঐতিহাসিক প্রতিরোধ শুরু করে তারও ২ বছর পূর্ণ হলো। এখন প্রশ্ন হলো, হামাস যে লক্ষ্য নিয়ে অক্টোবরের ৭ তারিখে হামলা চালিয়েছিল সেই লক্ষ্য ২ বছর পরে কতটুকু অর্জিত হলো? স্টার এক্সপ্লেইনসের আজকের পর্বে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। প্রথমে দেখা যাক অক্টোবরের ৭ তারিখের হামলার পিছনে হামাস কী লক্ষ্যের কথা বলেছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল যেভাবে ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যুটিকে ধীরে ধীরে আলোচনার বাইরে ঠেলে দিচ্ছিল তাকে পুনরুদ্ধার করা এবং সারা পৃথিবীর মূল আলোচনায়, আরব বিশ্বের মূল আলোচনায় প্যালেস্টাইনকে পুনরায় নিয়ে আসা। এবং আমরা যদি দেখি ২০২৩-এর অক্টোবরের ঠিক আগের মাসে সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু একটা ম্যাপ নিয়ে গিয়েছিল। সেই ম্যাপের নাম সে দিয়েছিল নিউ মিডল ইস্ট ম্যাপ, এবং সেই ম্যাপের কোথাও প্যালেস্টাইনের কোনো নাম ছিল না। এবং তারপর থেকেই সমগ্র ইসরায়েলের মিডিয়া, ইসরায়েলের যেসব সহযোগী ইন্টারন্যাশনাল মিডিয়া, তারাও বলা শুরু করলো যে সামনের যে মিডল ইস্ট, নতুন যে মিডল ইস্ট, সেখানে প্যালেস্টাইনের কোনো জায়গা নেই। তো সেই যে ড্রিম, নেতানিয়াহুর সেই যে ড্রিম, প্যালেস্টাইনবিহীন মিডল ইস্টের যে ড্রিম, সেইটাকে ভেঙে দেওয়া ছিল অক্টোবরের ৭ তারিখের হামলার একটা অন্যতম লক্ষ্য। এবং আমরা দেখেছি সেই লক্ষ্য কিন্তু হামাস অর্জন করতে পেরেছে। আজ ২ বছর পরে আমরা যদি এবারকার যে জাতিসংঘের সাধারণ অধিবেশন হলো সেখানে যদি আমরা খেয়াল করি, সেখানে কিন্তু নেতানিয়াহুর সেই ড্রিম পূরণ হয়নি, বরং সারা পৃথিবীর দেশগুলো বড় আকারে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ হামাস যে বিষয়টি চেয়েছিল সারা পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দু থেকে প্যালেস্টাইনের ইস্যুটিকে নিয়ে আসা, সেটি সম্ভব হয়েছে। একই সাথে আমরা দেখেছি ইসরায়েলের খুবই ক্লোজ অ্যালাই, বিশেষ করে আমরা যদি ইউকের কথা বলি, আমরা অস্ট্রেলিয়ার কথা বলি, সেই দেশগুলো পর্যন্ত কিন্তু প্যালেস্টাইনের যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে সেই স্বীকৃতিটা কিন্তু দিয়েছে। ফলে প্রথম লক্ষ্যটি নিশ্চিতভাবেই অর্জন করেছে। এবং এর সাথে যদি আমি আরেকটু যুক্ত করি, শুধুমাত্র এই যে অক্টোবরের ৭ তারিখের হামলার পরে পুরা মিডল ইস্ট জুড়ে প্যালেস্টাইন কজের জন্য মিডল ইস্টের দেশগুলোর উপর যেমন তাদের দেশের জনগণ চাপ সৃষ্টি করেছে, সারা মুসলিম বিশ্বে যেমন প্যালেস্টাইনের এই কজটার প্রতি আরও তাদের যে সমর্থন সেটা আরও তীব্র হয়েছে। এবং এর বাইরেও সারা পৃথিবীতে আমরা যদি ইউরোপের দেশগুলোতে দেখি, যারা সাধারণভাবে প্রো ইসরায়েলি বলে ধরে নেওয়া হতো, সেখানে কিন্তু আমরা দেখছি চিত্রটি সমস্ত পাল্টে গেছে। এবং সেসব দেশের জনগণ তারা রাস্তায় নেমে তারা ব্যাপক রকম জুলুমের শিকার হয়ে, তারা গ্রেফতারের শিকার হয়েও কিন্তু তারা সেই দেশের সরকারগুলোকে বাধ্য করেছে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াতে, প্যালেস্টাইনের রাষ্ট্রের পক্ষে স্বীকৃতি দিতে। আবার যদি আমরা ইসরায়েলের অন্যতম বড় অ্যালাই আমেরিকার দিকে দেখি, আমেরিকায় প্রায় সার্ভে করা হয় যে এই ইসরায়েলের পক্ষে আর প্যালেস্টাইনের পক্ষে তাদের জনমত আসলে কোন দিকে, আমেরিকার জনমতটা। তো প্রথম দিকে আক্রমণের পর দিকে ইসরায়েল যেভাবে এটা বলেছিল এটা আসলে ইসরায়েলের উপর হামলা, ইসরায়েলের এত মানুষ মারা গেছে, তখনও মোটামুটি ইসরায়েলের এই কজটার প্রতি আমেরিকার সমর্থন ছিল। কিন্তু ধীরে ধীরে যখন ইসরায়েল এই তার জেনোসাইডটা বাড়তে থাকলো, মানুষকে দুর্ভিক্ষের মধ্যে রেখে হত্যা করা শুরু করলো, শিশুদের হত্যা করা শুরু করলো, নির্বিচারে মারা শুরু করলো, এবং সেগুলো অস্ত্রের যোগান এসেছিল আমেরিকা থেকে, আমরা ধীরে ধীরে দেখলাম যে সেই জনসমর্থনটা কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ পাল্টে গেল। এবং সর্বশেষ যে জরিপটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ আমেরিকান তারা আসলে প্যালেস্টাইনের কজটাকে সমর্থন করে এবং ইসরায়েলের এই গণহত্যার সম্পূর্ণরূপে বিরোধিতা করছে। তো এটিও কিন্তু হামাসের একটা বড় অর্জন বলে আমি মনে করি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা খেয়াল করব, ২০২০ সাল থেকে আব্রাহাম অ্যাকর্ডের নামে আরব বিশ্বের মিডল ইস্টের দেশগুলো তারা কিন্তু ইসরায়েলের সাথে একটা সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার মধ্যে ছিল। এবং আমরা জানি এই প্যালেস্টাইন ইস্যুতে এটা কিন্তু বহুদিন ধরে, অর্থাৎ আমরা সেই ৪৮ সাল থেকেই বলতে পারি আরব বিশ্বের সাথে ইসরায়েলের কিন্তু একটা কনফ্লিক্ট চলেই আসছে। এবং সেখানে একটা বড় কথা ছিল যে যতদিন পর্যন্ত প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হবে, প্যালেস্টাইনের মানুষের যে রাষ্ট্রের সভরেন্টির যে অধিকার, সেলফ ডিটারমিনেশনের যে অধিকার, সেটা স্বীকৃতি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আরব দেশগুলো তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। কিন্তু আমরা দেখেছিলাম
ট্রাম্পের গত টার্মের সেই প্রচেষ্টায়, আব্রাহাম অ্যাকর্ডের প্রচেষ্টায় আরব বিশ্বের দেশগুলো কিন্তু সেই বিশ্বাসঘাতকতা শুরু করেছিল। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছিল এবং আমরা দেখেছিলাম প্রথমে স্বাক্ষর করেছিল আরব আমিরাত, বাহরাইন, পরবর্তীতে আমরা দেখেছি মরক্কো। এবং এই যে 2023-এর আগ দিয়ে মোটামুটিভাবে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটা, অর্থাৎ সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে এবং তার প্রেজেন্সটাকে স্বীকৃতি দিবে, এই বিষয়টা কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গিয়েছিল। এবং তখনই কিন্তু এই অক্টোবরের হামলাটি ঘটে এবং তারপর থেকে আমরা দেখেছি পুরো সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন হয়তোবা মিডল ইস্টের অনেক শাসক গোষ্ঠী তারা মনে মনে চাইতে পারে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করার, ইসরায়েলকে রিকগনাইজ করার, কিন্তু তাদের জনগণের যে চাপ এবং বর্তমান যে বাস্তবতা সেটা কিন্তু তাদের পক্ষে কখনোই সম্ভব না। বরং এখন আলোচনা আসছে উল্টোভাবে। এখন কথা হচ্ছে যে যদি ইসরায়েল প্যালেস্টাইনকে স্বীকার করে নেয়, প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকার করে নেয়, তাহলে হয়তোবা এই আরব বিশ্বের দেশগুলো তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। এটিও আমার কাছে মনে হয় হামাসের যে লক্ষ্যের একটা বড় অর্জন। 3 নম্বর বিষয়টি হলো ইসরায়েল নিজের একটা ইমেজ গড়ে তুলেছিল, সে টেকনোলজিক্যালি, মিলিটারিলি সে একটা সুপার পাওয়ার। এবং পৃথিবীর আমরা যদি দেখি তাদের যে অস্ত্র উৎপাদনের যে তাদের এফিসিয়েন্সি, তারা শুধুমাত্র নিজের দেশে যে অস্ত্র তৈরি করছে তাই নয়, নিজের দেশের নিরাপত্তার পাশাপাশি তারা পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্ন ধরনের প্রযুক্তি সাপ্লাই করছে এবং এগুলো বিশেষ করে সার্ভেইলেন্স এবং সিকিউরিটি জাতীয় প্রযুক্তি। এবং তারা ওই প্রযুক্তিগুলো পাঠানোর সময় বলতো যে এগুলো হলো প্যালেস্টিনিয়ানদের উপরে টেস্ট করা হয়েছে, গাজাবাসীদের উপর টেস্ট করা হয়েছে। অর্থাৎ তারা নিজেদের নিরাপত্তা তো এতই সুদৃঢ়ভাবে নির্মাণ করেছে, তারা নিজেরা তো নিরাপদ, পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশগুলোকেও তারা নিরাপদ করতে যাবে তাদের প্রযুক্তি দিয়ে। সেই মিথটাকে কিন্তু ভেঙে দিয়েছে হামাসের অ্যাটাক। এবং হামাস দেখিয়ে দিয়েছে ইসরায়েল যত ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক না কেন, তারা কখনোই নিরাপদ নয়। তারা যে অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছে গাজাবাসীর উপরে, গাজাকে একটা তারা ওপেন এয়ার প্রিজনে পরিণত করেছে, ওই রকম একটা প্রক্রিয়ায় একটা পুরো জাতিগোষ্ঠীকে ইনসিকিউর রেখে তাদের সাথে ইনহিউম্যান আচরণ করে কখনো কোনো রাষ্ট্র তার নিরাপত্তা বজায় রাখতে পারে না। তো সেই সত্যটা কিন্তু প্রমাণ করেছে হামাস তার আক্রমণের মধ্যে দিয়ে। এবং আমরা যদি এরপরে গত 2 বছর যদি আমরা যুদ্ধের বিষয়টি খেয়াল করি, ইসরায়েল তাদের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ ব্যবহার করে সবচেয়ে মারাত্মক সব অস্ত্র, বোম এবং আমেরিকার থেকে তারা যে ধরনের অস্ত্র পেয়েছে, আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে, বিভিন্ন ধরনের রোবট প্রযুক্তি ব্যবহার করে, আধুনিক টেকনোলজি, জিপিএস টেকনোলজি প্রভৃতি ব্যবহার করে তারা কিন্তু এই গাজার ছোট্ট জায়গাটিকে, যেটা চারদিক থেকে ঘেরা, যেটা আমি বললাম যে একটা ওপেন এয়ার প্রিজনের মতো, সেখানে কিন্তু তারা হামাসের বিরুদ্ধে লড়াই করে আসছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা বারবার বলেছে তারা হামাসকে প্রায় পরাজিত করে ফেলেছে, হামাসের টানেলগুলি প্রায় ধ্বংস করে ফেলেছে, এই সামনের মাসে হামাসের আর কেউ নিশ্চিহ্ন থাকবে না, হামাস আর কখনোই প্রতিরোধ করবে না, এরকম অনেক কিছু আমরা শুনেছি গত 2 বছরে। কিন্তু বাস্তবতা আমরা দেখেছি এই সর্বশেষ এখন পর্যন্ত, আজ পর্যন্ত হামাস কিন্তু ধারাবাহিকভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে আসছে। তো ফলে এটাও হামাসের ওই লক্ষ্যগুলোর মধ্যে একটা বিশাল অর্জন। এই 3টি ছিল হামাসের যে বর্ণিত যে লক্ষ্যগুলো তার প্রধানগুলো। এখন এর বাইরে যদি আমরা খেয়াল করি এই 2 বছরে হামাসের আর কি কি অর্জন হলো, তো সেখানে আমি প্রথমেই বলতে চাব এই যে ইসরায়েল যেভাবে হামাসকে ধ্বংস করার নাম করে গাজাবাসীর উপর আক্রমণ করেছে, সেখানে কিন্তু খোদ ইসরায়েলের যে ক্ষমতাধারী নেতানিয়াহু এবং তার সহযোগী তাদের লেজিটিমেসি কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এবং আমরা দেখব নেতানিয়াহুর এই যুদ্ধ পলিসির বিরুদ্ধে ইসরায়েলের ভিতরেই কিন্তু ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে উঠেছে। এবং এই যে হোস্টেজদেরকে ছাড়ানো বাদ দিয়ে তারা বরং এই গণহত্যার প্রতি নেতানিয়াহুর মূল জোর এবং তার মূল উদ্দেশ্য আসলে নিজেকে ক্ষমতায় টিকে রাখা। কারণ আমরা জানি যে নেতানিয়াহুর বিরুদ্ধে অনেকগুলি মামলা চলছে এবং এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন যখনই এই যুদ্ধ শেষ হবে তখন এই মামলাগুলো গতি লাভ করবে এবং তখন আসলে নেতানিয়াহুকে তো ক্ষমতা ছাড়তেই হবে, পাশাপাশি তাকে জেলেও যেতে হবে। ফলে সে ক্ষমতায় টিকে থাকার জন্যই এই গণহত্যাটাকে প্রলং করছে, যেখানে ইসরায়েলবাসীদের জীবনও সে হুমকির মুখে ফেলছে। এই বিষয়টা কিন্তু ইসরায়েলের মানুষের মাথায় ঢুকেছে এবং এই কারণে আমরা দেখছি যে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে, তার পার্টির বিরুদ্ধে, তার যে মিনিস্টাররা রয়েছে, ফার রাইট এক্সট্রিমিস্টরা রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত প্রতিরোধ রয়েছে। এবং সর্বশেষ একটা খেয়াল করার মতো বিষয়, আমরা দেখব যে এই সেপ্টেম্বর মাসেই গাজার ভিতরে, যেটা তাদের মূল শহর গাজা সিটিতে, যখন একটা গ্রাউন্ড ইনভেশন নতুন করে শুরু করার পরিকল্পনা করলো,
ইসরায়েল, তখন কিন্তু আমরা দেখলাম যে নেতানিয়াহুর সাথে তাদের যে সেনাবাহিনীর প্রধান, তাদের যে গোয়েন্দা বাহিনীর প্রধান, তাদের কিন্তু একটা সম্পূর্ণ সুস্পষ্ট কনফ্লিক্ট দেখা গেল। অর্থাৎ তারা আর সেখানে আক্রমণ করতে চায় না, কারণ তারা মনে করে এই ধরনের গ্রাউন্ড অপারেশন আসলে তাদের সোলজারদেরকে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সোলজারদেরকে আরও বিপদের মুখে পড়বে। অর্থাৎ এই বিষয়টিকে আমি হাইলাইট করতে চাচ্ছি যে ইসরায়েল আগে যেমন দেখাতো যে প্যালেস্টাইন ইস্যুতে তারা সম্পূর্ণ একাট্টা, তাদের ভিতরে কোনো বিরোধ নেই, তারা এমন একটা শক্তি যে তারা প্যালেস্টাইনকে পৃথিবীর বুকে টিকতে দেবে না, শুধু আজ নয় ভবিষ্যতে শত শত বছরেও কখনো পারবে না। সেখানে কিন্তু আমরা দেখেছি একটা ভাঙন এসেছে, এবং এই যে ফার রাইট যারা গ্রুপরা রয়েছে তারা কিন্তু দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে, এবং ইসরায়েলের ভিতর থেকেই কিন্তু প্যালেস্টাইনকে একটা স্বীকৃতি দেওয়া, প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করা, প্যালেস্টাইনকে তাদেরকে নাগরিক অধিকার দেওয়া, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনায় আসছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা যেমন দেখি যে আমেরিকাতে বিভিন্ন রকম জরিপ হয় যে প্যালেস্টাইনের পক্ষে কারা, ইসরায়েলের পক্ষে কারা, তেমনি কিন্তু গাজাতেও ধারাবাহিকভাবে চেষ্টা করা হয়েছে যে গাজাবাসীর হামাসের প্রতি সমর্থন কীরকম এটা পরীক্ষা করার। ইসরায়েল এবং তার সহযোগী আমেরিকা ধারণা করেছিল ব্যাপক আক্রমণের মুখে মানুষের যখন এত গণহত্যার শিকার হবে, দুর্ভিক্ষের শিকার হবে, তারা কিন্তু হামাসের বিরুদ্ধে উল্টা প্রতিরোধ গড়ে উঠবে এবং হামাসকে গাজা থেকে বিতরণ করা হবে বা হামাসকে ধরিয়ে দিতে তারা ইসরায়েলকে সহায়তা করবে। কিন্তু আমরা দেখেছি যে এই যে 2 বছর যুদ্ধের পরেও হামাসের জনপ্রিয়তা গাজায় কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এবং ওই যে তারা যে আশা করেছিল যে গাজাবাসীরা তারা নিরুপায় হয়ে ইসরায়েলের সাথে সহযোগিতা করবে, এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘটনার উদাহরণ পাওয়া যায়নি। এবং শুধুমাত্র গাজাতে নয়, গাজার বাইরে প্যালেস্টাইনের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো ওয়েস্ট ব্যাংক। আগে হামাসের ওয়েস্ট ব্যাংকে তেমন তাদের জনপ্রিয়তা ছিল না, কারণ আমরা যদি ইলেকশনের দিকেও খেয়াল করি, 2006 যে ইলেকশন হয়েছিল সেখানে গাজাতে জিতেছিল হামাস, আর যেটা ওয়েস্ট ব্যাংক, যেটা প্যালেস্টাইনের একটা অন্যতম পার্ট, সেখানে হলো ফাতা জিতেছিল। এবং আমরা মোটামুটিভাবে জানি যে ফাতার মূল বেসটা হলো সেখানে। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পরবর্তীতে আমরা দেখছি যে ওয়েস্ট ব্যাংকে হামাসের পপুলারিটি এটা অনেক বেড়েছে, এবং সামনের দিনেও বলা হয় যদি যে কোনো রকম একটা সুষ্ঠু ইলেকশন হয়, হামাস গাজাতে তো জিতবেই, একই সাথে তারা প্যালেস্টাইনের অন্য পার্ট ওয়েস্ট ব্যাংকেও জিতবে। অর্থাৎ এই যে হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি, এটাও কিন্তু তার এই যে প্যালেস্টাইনের কজের প্রতি তার দৃঢ় সমর্থন, তার জীবন বাজি রেখে যে লড়াই, সেটাও কিন্তু তাকে এই জনপ্রিয়তা লাভ করতে সহায়তা করেছে। এবং এর সাথে আরেকটা বিষয় আমরা দেখব, হামাস এই যে প্রতিরোধ যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, সে কিন্তু একা চালাচ্ছে না, বরং সে একটা জয়েন্ট গ্রুপ আকারে, অর্থাৎ গাজার ভিতরে যত রকম প্রতিরোধের শক্তি আছে সবাইকে কিন্তু সে একসাথে নিতে পেরেছে। এবং এই শক্তিগুলো কারা? আমরা দেখি যে হামাসের সাথে ফাতার বিরোধিতা থাকলেও তাদের যে মিলিটারি উইং, তারা কিন্তু ঠিকই এই যে হামাসের যে প্রতিরোধ যুদ্ধ, সেখানে কিন্তু তারা অংশ নিচ্ছে। অন্য গ্রুপ, আমরা যদি বলি ইসলামিক গ্রুপ, যেমন প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ, তারা কিন্তু এর মধ্যে অংশ নিয়েছে। আমরা যদি বলি বামপন্থী যে গ্রুপগুলো রয়েছে প্যালেস্টাইনে, যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, বিশেষ করে পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইন, আমরা যদি তাদের কথা বলি, তারা কিন্তু এই হামাসের সাথে আছে। অর্থাৎ হামাস একই সাথে এই প্রতিরোধের কিন্তু একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পেরেছে। এবং আমরা যদি খেয়াল করি, বর্তমানে যে আলোচনাটা চলছে 20 পয়েন্ট প্ল্যানের ভিত্তিতে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হামাসের কাছে যেসব হোস্টেজ রয়েছে, সেটা জীবিত মৃত, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এবং তার বিনিময়ে প্যালেস্টিনিয়ান যেসব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রিজনার আছে, যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের জেলে আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু খুব সিগনিফিক্যান্ট, কারণ আমরা দেখব এই লিস্টে এমন কতগুলো গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি নেতাদের কথা বলা আছে, যারা আসলে প্যালেস্টাইনের এর আগে যেমন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, ভবিষ্যতের সংগ্রামের জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব। এর মধ্যে আমি যার কথা বিশেষভাবে বলতে চাই, সেটা হলো মারওয়ান বারগুতি, যাকে বলা হয় প্যালেস্টাইনের ম্যান্ডেলা, এবং ধরে নেওয়া হয় যে প্যালেস্টাইনবাসীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো তিনি। এবং যে কোনো ধরনের সার্ভে যতবারই দেখা গিয়েছে তার জনপ্রিয়তা 70%-এর উপরে। এবং ধারণা করা হয় মাহমুদ আব্বাসের পরে একমাত্র যে ব্যক্তি সত্যিকারভাবে পুরো প্যালেস্টাইনের নেতৃত্ব দিতে পারে, প্যালেস্টাইনবাসীর আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে, সেটা কিন্তু হলো মারওয়ান বারগুতি। এবং আমরা দেখব যে যদিও মারওয়ান বারগুতি সে ফাতার নেতা, সে কিন্তু হামাসের নেতা নয়, কিন্তু হামাস যখন এই বর্তমান আলোচনা করছে, বা এর আগেও যখন সিজফায়ারের সময় এই পলিটিক্যাল প্রিজনার এক্সচেঞ্জের কথা এসেছে, হোস্টেজ এক্সচেঞ্জের কথা এসেছে, তখন কিন্তু হামাস বারবার এই ব্যক্তিটির মুক্তির কথা বলেছে। এবং আজকে যখন এই আলোচনা চলছে, তখন বলা হচ্ছে যে এইবারের এই আক্রমণের পরবর্তী সময়ে যেভাবে ইসরায়েল বাধ্য হয়েছে আলোচনার টেবিলে বসতে, প্রিজনারদের
তাদের ছাড়তে। এবার যদি এই ব্যক্তিদের যদি মুক্ত না করা যায় তাহলে ভবিষ্যতেও আসলে কখনো মুক্ত করা যাবে না। তো এটাও কিন্তু হামাসের দিক থেকে আমি বলবো যে তাদের একদিকে তো মহানুভবতা অবশ্যই, আরেকদিকে তাদের একটা বড় অর্জন এই 2 বছরের এই লড়াইয়ের। এবং সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই, এবার এই 20 পয়েন্ট প্ল্যানের মধ্যে অনেকে বলছে যে স্পষ্টভাবে বলা আছে ভবিষ্যতের গাজার কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে হামাসের কোনো রোল থাকবে না, প্যালেস্টাইনের কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে হামাসের কোনো রোল থাকবে না। হামাসকে অস্ত্র জমা দিয়ে তাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র অবস্থায় গাজায় থাকতে হবে অথবা গাজা ত্যাগ করতে হবে, অর্থাৎ হামাসের আসলে কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে বরং এটা হবে ঠিক উল্টা। এই যত ধরনের আলোচনা প্রক্রিয়া চলছে এখানে কিন্তু হামাস স্পষ্টভাবে বলেছে যে বাইরের কোনো দেশ, সেটা টনি ব্লেয়ার কিংবা ট্রাম্প, তারা কখনোই প্যালেস্টাইন শাসন করতে পারবে না, বরং একটা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক থাকবে যেখানে প্যালেস্টাইনবাসী তারা শাসন করবে, কিভাবে শাসন হবে সেই বিষয়টা নির্ধারণ করবে। এবং সেটা যতদিন থাকবে তখন কিন্তু অবশ্যই আমরা জানি হামাসের যে পপুলারিটি, তার যে কন্ট্রিবিউশন, তাদের একটা বড় রোল থাকবে। এবং আমি যদি ধরেও নিই এই যে ক্রিটিকরা যেটা বলছেন যে হামাসের ফিজিক্যাল কোনো প্রেজেন্স থাকবে না, কিন্তু এই যে দীর্ঘদিন ব্যাপী অর্থাৎ 1948 থেকে ধারাবাহিকভাবে প্যালেস্টিনিয়ানরা যে প্রতিরোধ গড়ে তুলে আসছে, যে প্রতিরোধের ইতিহাস ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে হামাস যে প্রতিরোধ গড়ে তুলেছে, যে যুদ্ধ চালিয়ে আসছে, তা কিন্তু চিরদিন প্যালেস্টাইনবাসী স্মরণ রাখবে। শুধু প্যালেস্টাইনবাসী না, সারা পৃথিবীর যে মানুষগুলো এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও যখন কোনো দেশ আরেকটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে, কোনো জনগণ আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে, তারাও কিন্তু হামাসের এই প্রতিরোধের কথা মনে রাখবে।